আমরা এখন যাচ্ছি বার্গি লেক ভ্যালি, আর এটা হচ্ছে সিন্দুকছড়ি রাস্তা। ঢাকা থেকে এই পর্যন্ত আমাদের যাত্রা ছিল খুবই স্মুথ, মানে বোরিং। তাই আমাদের দরকার ছিল একটা অ্যাডভেঞ্চার। কিন্তু এই ভর দুপুরে করা রোদে কিসের অ্যাডভেঞ্চার? কি বন্ধু, স্টার্ট নিচ্ছে না? তো এটাই হচ্ছে আমাদের অনাকাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চার। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কোনোভাবে আমাদের পালসার NS 160 কিছুতেই স্টার্ট নিচ্ছে না। তারপর আবার স্বাভাবিকভাবেই স্টার্ট নিল। কিছু দূর, মানে 10 কিলো সামনে আগালাম, আবার বন্ধ হয়ে গেল। এইভাবে 3বারে আমরা 30 কিলো আগালাম। তারপর বাজার পেলাম, টেকনিশিয়ান দেখালাম, সেও কোনো সমাধান দিতে পারলো না। কারণ আমরা এর আগেও অন্য বাইক দিয়ে দূরের বাজার থেকে টেকনিশিয়ান এনে দেখিয়েছিলাম। বাইক সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান থাকা সত্ত্বেও আমিও কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ দোষ দিলাম পালসারের গালফ ইঞ্জিন অয়েলের। যাই হোক, এখন ভিডিও যখন এডিট করতেছি তখন কিন্তু আমি জানি আসল ঘটনা কি হয়েছিল বাইকের সাথে। ঘটনার ধারাবাহিকতা রক্ষার স্বার্থে এখন সেটা বলতেছি না। কোনো কুল কিনারা না পেয়ে আমরা দুইজন সিএনজি দিয়ে রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই এবং বাইকটিকে ঢাকা কুরিয়ার করার ব্যবস্থা করি। আমরা ছিলাম টোটাল 5টা বাইকে 7 জন। 4টা বাইক, বাকি 5 জন অলরেডি রিসোর্টে আমাদের দুজনের জন্য অপেক্ষা করতেছে। এখন সময় বিকাল 4টা। প্ল্যান অনুযায়ী আমাদের এখন কায়াকিং করার কথা। যাই হোক, কাপ্তাই লেকে কায়াকিং করতে না পারলেও ঘুমাতে পারবো, কারণ আমরা হাউস বোটে রুম নিয়েছি। আমাদের হাউস বোট আমাদের নিয়ে কোথাও যাবে না, এখানেই থাকবে। দিনের আলোতে আশেপাশের ভিউ ভালোই লাগতেছে। কিন্তু রাতে তো আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে মহাশূন্যে ভাসতেছি। ভয় লাগতেছে। যাই হোক, মাউন্টেন ডিউ খাই। শুভ সকাল জনগণ। মিউজিকের তালে তালে কিছুক্ষণ বিরল ফুটেজ দেখেন। আমাদের বার্গি লেক থেকে বের হওয়ার সময় চলে এসেছে। চলো, গুড বাই বার্গি। আমরা এখন রাঙামাটি থেকে বান্দরবন হয়ে কক্সবাজার যাব। কাপ্তাই থেকে বান্দরবনের রাস্তা খুবই সুন্দর, কিন্তু আপনাদের প্রিয় ভাইয়ের কাছে সেই ফুটেজগুলো নাই। এখন আমাদের কর্ণফুলী নদী পার হতে হবে, কিন্তু ঘাটে ফেরি নাই, মানে ওই পারে আছে, আমরা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছি। সবাই একটু যাত্রা বিরতি পেল। এই নদী পার হলেই মনে করেন বান্দরবন শুরু। কথা বলতে বলতে আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি। এই সেই কম দামে একটা ফ্ল্যাট ভাড়া করি, 3 রুমের ফ্ল্যাট। এটা হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ হোটেলের মতো সুবিধা। এসি আর ব্যালকনি হচ্ছে এটা। বারান্দা বারান্দা করে তারপর ফ্রেশ হয়ে বের হয়ে হালকা পাতলা নাস্তা করার জন্য। সবাই সি ফুড দেখতেছিল কোনটা খাবে। আমার অবশ্যই সি ফুড ভালো লাগে না, তাই আশেপাশের অন্যান্য খাবারের ব্যবস্থা দেখতেছিলাম। আমি আগেও অনেকবার কক্সবাজার এসেছি, খাওয়া দাওয়ায় অনেক খরচ হইতো আমাদের, কিন্তু এবার দেখলাম কম দামে ফুটপাতে বাংলা খাবারের ভালোই ব্যবস্থা আছে।
রাতের খাবারের জন্য চলে এলাম শালিক রেস্তোরাঁতে। এখানে খাবারের দাম মাঝারি, কমও না আবার বেশিও না। বিশেষ করে শালিকের লাচ্ছি আমরা কখনোই মিস করি না। যতবার কক্সবাজার এসেছি ততবারই খেয়েছি। তবে এই জায়গাটা কিন্তু নতুন, আগে শালিক এই জায়গায় ছিল না। লোকেশন চেঞ্জড। সকালে বাইক নিয়ে বের হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে, কারণ কলাতলি, সুগন্ধা এইসব বিচ পয়েন্টগুলোতে অনেক মানুষ, মনে হয় মাছ বাজারে আছি। ইনানি বিচে পৌঁছানোর আগেই আমরা প্ল্যান চেঞ্জ করি, বাইক রাস্তা থেকে নামিয়ে ঢুকিয়ে দিই ঝাউবনে। ঝাউবন পার হয়ে বিচ। ওয়াও, এমন একটা বিচে তো খুঁজতেছিলাম। একদম ফাঁকা, আছে কিছু লোকাল লোক, কুকুর, কাঁকড়া এবং একটা ডেড বডি। সবাই মিলে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। কুল কিনারা না পেয়ে প্রমাণস্বরূপ নিজেদের ছবি ভিডিও করতে থাকি সাক্ষী হিসাবে। বিশেষ দ্রষ্টব্য, আমরা এখানে কোনো কাঁকড়ার ক্ষতি সাধন করিনি এবং নিয়েও আসিনি। এবং কিছুক্ষণ মাইনিং এর চেষ্টা করি। ভূগর্ভস্থ কোনো খনিজ সম্পদ পেলে তা দেশের উপকারে আসবে। আমাদের দেশের জন্য এই মহৎ উদ্দেশ্যের কথা জানতে পেরে স্থানীয় এক লোক আমাদের ডেকে নিয়ে তার দোকানে পচে যাওয়া কিছু পেঁপে খাওয়ায়, যা খাওয়ার পর আমার সহকর্মী হয়ে বলতে থাকে এবং বড় ভাই চাকু চায়। খাওয়ার কিছুক্ষণ পরেই আমি নিরিবিলি প্রকৃতির একান্তে ঘনিষ্ঠে চলে আসি। যাই হোক, পেটটা খালি, ক্ষুধা লাগছে। কলাতলি বিচে ফিরে বিকেলে দুপুরের খাবারের আয়োজন করি।